বিবিসি বাংলার টেলিভিশন অনুষ্ঠান বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং রয়ের প্রধান হলেন অপারেশন সিন্দুরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা জ্যেষ্ঠ আইপিএস অফিসার পরাগ জৈন। শনিবার দেশটির সরকার তাকে রয়ের নতুন প্রধান হিসেবে নিয়োগ দেন। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। পরাগ জৈন বর্তমান রয়ের প্রধান রবি সিনহার স্থলাভিষিক্ত হবেন। সিনহার মেয়াদ শেষ হচ্ছে 30 জুন। আনুষ্ঠানিকভাবে 1 জুলাই থেকে দায়িত্ব গ্রহণ করবেন রয়ের নতুন প্রধান পরাগ। সম্প্রতি অপারেশন সিঁদুর চলাকালীন তিনি ছিলেন এভিয়েশন রিসার্চ সেন্টারের প্রধান পদে। অপারেশন চলাকালে পাকিস্তানের কখন, কোথায়, কোন লক্ষ্যে ক্ষেপণাস্ত্র হামলা হবে তার ব্লুপ্রিন্ট তৈরিতে এভিয়েশন রিসার্চ সেন্টারের ভূমিকা ছিল অনস্বীকার্য। বহু বছরের গোয়েন্দা তথ্য সংগ্রহ, সুনির্দিষ্ট লক্ষ্যবস্তু চিহ্নিতকরণ এবং পরিশ্রমী নেটওয়ার্ক তৈরির মাধ্যমে এই অভিযান সম্ভব হয়েছে। পাঞ্জাব ক্যাডেটের আইপিএস পরাগ জৈন কেরিয়ারের শুরুর দিকে পাঞ্জাবের ভাটিন্ডা, হুশিয়ারপুর, মানসা এলাকায় পোস্টিং ছিল এই আইপিএস অফিসারের। খালিস্তানপন্থী সন্ত্রাসের মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার। পরবর্তীকালে লুধিয়ানার ডিআইজি থাকাকালীন পাঞ্জাবে মাদক পাচার চক্র দমনেও দক্ষতার পরিচয় দেন এই পুলিশ কর্মকর্তা। জম্মু ও কাশ্মীরে 370 ধারা বাতিল এবং অপারেশন বালাকোটের সময়ও তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। কানাডা ও শ্রীলঙ্কায় ভারতীয় প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। কানাডায় থাকার সময় খালিস্তানি কার্যকলাপ নিয়ে দীর্ঘদিন কাজ করেছেন। এছাড়া তিনি জাতীয় নিরাপত্তা এবং বিদেশি গোয়েন্দা সম্পর্কিত বেশ কয়েকটি সংবেদনশীল পদেও দায়িত্ব পালন করেছেন। দেশের গোয়েন্দা মহলে পরাগকে সুপার স্লুথ বলে ডাকা হয়। পাকিস্তান সম্পর্কে তার তথ্য ভান্ডার অনেক গুপ্তচরেরই ঈর্ষার কারণ। হিউম্যান ইন্টেলিজেন্সের সঙ্গে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সমন্বয়ের জন্য তার খ্যাতি রয়েছে গোয়েন্দা মহলে। ইরানের ক্ষেপণাস্ত্র হামলা থেকে ইসরায়েলকে বাঁচাতে উন্নত ক্ষেপণাস্ত্র বিরোধী ব্যবস্থা টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স থার্ড ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র। 12 দিনের এই রক্তাক্ত সংঘাতে থার্ডের 15 থেকে 20% ব্যবহার করা হয়। মিলিটারি ওয়াচ ম্যাগাজিনের মতে সংঘাতের সময় 60 থেকে 80টি ইন্টারসেপ্টর ব্যবহার করা হয়েছিল। একটি থার্ড ইন্টারসেপ্টরের একক উৎক্ষেপণের খরচ $12 থেকে $15 মিলিয়ন। তাই এই ইন্টারসেপ্টরের মোট খরচ $810 মিলিয়ন থেকে $1215 বিলিয়ন মধ্যে। যুক্তরাষ্ট্র 2024 সালে ইসরায়েলে পুনরায় থার্ড মজুত করে। ইরান তার পারমাণবিক ও সামরিক স্থাপনাগুলোতে হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েলের বিভিন্ন শহরগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এর মধ্যে ছিল গাদর, এমাদ, হেইবার শেকান এবং ফাত্তাহ 1 হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের মতো মডেল। এটি 15 ম্যাক ভ্রমণ করে, যার ফলে এটিকে আটকানো কঠিন। থার্ড উচ্চমাত্রার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে তৈরি করা হয়। ইরানের কম উচ্চতায় চলা ও উচ্চ গতির হাইপারসনিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে এটি ব্যবহার করে ইসরায়েল। কিন্তু ইরান একসঙ্গে এত পারমাণবিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে যেখানে মূল লক্ষ্যবস্তুর পাশাপাশি বিভ্রান্তিমূলক লক্ষ্যও ছিল। ফলে ইসরায়েলকে রক্ষা করতে ব্যবহৃত মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা থার্ড ও অন্যান্য সিস্টেমের বেশিরভাগই ব্যর্থ হয়। বিশেষ করে 18 জুনের হামলায় ইরান তুলনামূলক কম গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে হামলার মাধ্যমে থার্ড ও ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থাকে অতিরিক্ত ব্যস্ত রাখে। এতে তারা নিজেদের গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষা করতে ব্যর্থ হয়। থার্ড সিস্টেমটি উত্তর কোরিয়া এবং ইরানের মতো দেশগুলোর ক্রমবর্ধমান ক্ষেপণাস্ত্র সক্ষমতা মোকাবেলার জন্য ডিজাইন করা হয়েছিল। এছাড়া যুক্তরাষ্ট্র বছরে মাত্র 50 থেকে 60টি থার্ড ইন্টারসেপ্টর তৈরি করে। অর্থাৎ গত 12 দিনে যা খরচ করেছে তা পূরণ করতে বছরের পর বছর সময় লাগতে পারে। এই পরিস্থিতিকে বিশ্লেষকেরা অসম প্রতিরক্ষা সংকট হিসেবে বর্ণনা করেছেন, যেখানে শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও একযোগে আসা বিপুল আক্রমণ সামাল দিতে ব্যর্থ হয়েছে। কিন্তু যেখানেই হোক, এই ব্যয়বহুল ও সীমিত মজুদের থার্ড ব্যবহারের ফলে মার্কিন প্রতিরক্ষা নীতির উপর চাপ বেড়েছে। একই সঙ্গে ইরানের সামরিক সক্ষমতা ও আঞ্চলিক প্রভাব নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বিশ্লেষকেরা বলছেন, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা কৌশল পুনর্মূল্যায়নের সময়
সময় এসেছে, বিশেষত এমন পরিস্থিতিতে যেখানে ইরান তার প্রযুক্তি ও কৌশলে আধিপত্য দেখাতে সক্ষম হচ্ছে। গত 13 জুন ইসরায়েল ইরানের বিরুদ্ধে হামলা শুরু করে এবং 12 দিন ধরে তেহরানের সামরিক, পারমাণবিক এবং আবাসিক এলাকায় আক্রমণ করে। ইসরায়েলের সমর্থনে গত 22 জুন যুক্তরাষ্ট্র নাতাঞ্জ, ফোর্দো এবং ইস্পাহানে 3টি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায়। গত 13 জুন ইসরায়েলের হামলার পরপরই ইরানের সামরিক বাহিনী শক্তিশালী পাল্টা হামলা চালায়। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস অ্যারোস্পেস ফোর্স অপারেশন ট্রু প্রমিস 3 এর অংশ হিসেবে ইসরায়েলের বিরুদ্ধে 22টি প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যার ফলে ইসরায়েলি শহরগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এরপর 24 জুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় দুদেশের মধ্যে 12 দিন ধরে চলা যুদ্ধের বিরতি হয়। বিশ্বে কোনো একটি দেশের ক্ষমতাধর হয়ে ওঠার অন্যতম মাপকাঠি পারমাণবিক অস্ত্র। এই ব্রহ্মাস্ত্র আছে এমন দেশগুলোকে সমীহ করে অন্যরা, তাদের সঙ্গে পা ফেলে বুঝে শুনে। ফলে আন্তর্জাতিক অঙ্গন সম্পর্কে যারা আগ্রহী, তাদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে কাদের হাতে রয়েছে এসব পারমাণবিক অস্ত্র, সেই প্রশ্নের উত্তর। চলুন আজকে সেটাই জানবো দ্য ওয়াশিংটন পোস্ট অবলম্বনে। সঙ্গে আছি আমি রুকাইয়া জহির। দেশগুলো সাধারণত তাদের পারমাণবিক অস্ত্র ভাণ্ডারের সঠিক তথ্য গোপন রাখে, তাই গবেষক ও পারমাণবিক নিরীক্ষকরা অনুমানের ভিত্তিতেই হিসাব প্রকাশ করেন। এখন পর্যন্ত কেবল যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ফ্রান্সই তাদের পারমাণবিক অস্ত্র ভাণ্ডার সম্পর্কে তথ্য প্রকাশ করেছে বলে জানিয়েছে অস্ত্র নিয়ন্ত্রণ বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট সিপ্রি। পারমাণবিক অস্ত্র নিয়ে স্বচ্ছতা বাড়াতে কাজ করা অলাভজনক সংস্থা ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস্ট FAS বলছে, সাম্প্রতিক বছরগুলোতে পারমাণবিক স্বচ্ছতা কমে গেছে। যেমন মধ্যপ্রাচ্যের একমাত্র পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে ইসরায়েলের নাম শোনা গেলেও তারা কখনো এই বিষয়ে নিশ্চিত বা অস্বীকার করে না। তবে ধারণা করা হচ্ছে ইসরায়েলের কাছে প্রায় 90টি পারমাণবিক অস্ত্র রয়েছে। FAS জানিয়েছে, সর্বসাধারণের জন্য উন্মুক্ত তথ্য, ইতিহাস ভিত্তিক রেকর্ডের বিশ্লেষণ এবং কিছু ফাঁস হওয়া তথ্যের ভিত্তিতে তারা এই অনুমান করেছে এবং এগুলো অন্যান্য গবেষণা প্রতিষ্ঠানের অনুমানের সঙ্গেও সঙ্গতিপূর্ণ। 2025 সালের শুরুর দিকে অনুমান করা হয় 9টি দেশের হাতে মোট 12,241টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার দখলে রয়েছে সবচেয়ে বেশি অস্ত্র, যা প্রায় 87%। এ তথ্য দিয়েছে সিপ্রি ও FAS। বাকি 13% অস্ত্র রয়েছে ব্রিটেন, ফ্রান্স, চীন, ভারত, পাকিস্তান ও উত্তর কোরিয়া ও ইসরায়েলের হাতে। বিভিন্ন দেশের সামরিক অস্ত্রাগারে রয়েছে প্রায় 9,614টি ওয়ারহেড, যেগুলো ক্ষেপণাস্ত্র, বিমান, জাহাজ ও সাবমেরিনে ব্যবহারের জন্য প্রস্তুত রাখা হয়েছে। এর মধ্যে 3,912টি মোতায়েনকৃত কৌশলগত ও অকৌশলগত ওয়ারহেড হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়েছে। অর্থাৎ এগুলো আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র, ভারী বোমারু ঘাঁটি বা স্বল্প পাল্লার অস্ত্রবাহী ঘাঁটিতে সক্রিয় অবস্থায় রয়েছে। কেবল 9টি দেশের কাছে পারমাণবিক অস্ত্র থাকলেও বিশ্বের 6টি দেশে অন্য দেশের পারমাণবিক অস্ত্র মজুত করা আছে। 5টি দেশে যুক্তরাষ্ট্রের অস্ত্র এবং রাশিয়ার অস্ত্র রাখা আছে অন্য একটি দেশে। এ তথ্য জানিয়েছেন বিশেষজ্ঞরা। ন্যাটো জোটের একটি পারমাণবিক শেয়ারিং চুক্তি আছে। ওই চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র ইউরোপের কিছু নির্দিষ্ট স্থানে তার পারমাণবিক অস্ত্র সংরক্ষণ করে। ঐতিহাসিকভাবে যুক্তরাষ্ট্র ও তার ইউরোপীয় মিত্ররা এসব অস্ত্রের অবস্থান নিয়ে মুখ বন্ধ রাখলেও সাধারণভাবে জানা যায় ইতালি, নেদারল্যান্ডস, জার্মানি, তুরস্ক ও বেলজিয়ামে এসব অস্ত্র সংরক্ষিত আছে। আন্তর্জাতিক পারমাণবিক নিরস্ত্রীকরণ প্রচারণা সংস্থা আইকানের তথ্য অনুযায়ী এসব দেশে যুক্তরাষ্ট্রের প্রায় 100টি পারমাণবিক অস্ত্র রাখা রয়েছে। যদিও গ্রিস আর পারমাণবিক অস্ত্র সংরক্ষণ করে না, কিন্তু জরুরি পরিস্থিতির জন্য একটি রিজার্ভ স্কোয়াড্রন এখনও রাখে বলে জানিয়েছে FAS। 2023 সালের মার্চে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছিলেন তারা প্রতিবেশী বেলারুশে কৌশলগত পারমাণবিক অস্ত্র সংরক্ষণ করবে। 3 মাস পর বেলারুশের প্রেসিডেন্ট ও পুতিনের ঘনিষ্ঠ সমর্থক আলেকজান্ডার লুকাশেঙ্কো দাবি করেন তাদের দেশে রাশিয়ান পারমাণবিক অস্ত্র আসা শুরু হয়েছে। তবে 2025 সালের সিপ্রি প্রতিবেদনে বলা হয়েছে রাশিয়া ও বেলারুশ দুই দেশই পারমাণবিক অস্ত্র মোতায়েনের দাবি করলেও এর পক্ষে কোনো নির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি। আইকান জানিয়েছে বেলারুশে কত অস্ত্র রাখা হয়েছে তা এখনো অজানা।
অন্য দেশে মার্কিন অস্ত্র রাখার প্রসঙ্গে যুক্তরাজ্যের রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের নিউক্লিয়ার পলিসি বিভাগের পরিচালক লুকাস কুলেসা বলেছেন, এসব অস্ত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণেই থাকে। তবে এসব মিত্র দেশের মাটিতে অস্ত্র রাখার মানে হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা প্রতিশ্রুতি নিশ্চিত করা। এটা প্রমাণ করে যে যুক্তরাষ্ট্র যুদ্ধের ময়দানে আছে। কুলেসা বলেন, অন্য দেশে পারমাণবিক অস্ত্র রাখা একটি নিরস্ত্রীকরণ কৌশল হিসেবেও কাজ করে। যদি কোনো দেশের মাটিতে যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্র থাকে, তাহলে সেই দেশ নিজস্ব অস্ত্র তৈরির কথা ভাববে না। স্নায়ুযুদ্ধের সময় বিশ্বের পারমাণবিক অস্ত্রের সংখ্যা একসময় 70,000-এ পৌঁছেছিল। সাম্প্রতিক বেশ কয়েক দশক ধরে এই সংখ্যা কমার প্রবণতা দেখা গেলেও বর্তমানে বৈশ্বিক সংঘাত ও নিরাপত্তা সংকট বাড়তে থাকায় সেই সময় শেষ হয়ে যাচ্ছে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। সিপ্রির 2025 সালের প্রতিবেদনে সংস্থাটির পরিচালক ড্যান স্মিথ লেখেন, চিহ্নগুলো বলছে যে একটি নতুন বৈচিত্র্যময় এবং আরও বিপজ্জনক পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা শুরু হতে চলেছে। কুলেসা বলেন, এখন পারমাণবিক অস্ত্রধারী 9টি দেশের মধ্যে বেশিরভাগই এসব অস্ত্রকে তাদের নিরাপত্তা কৌশলের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করে। তাই তিনি মনে করেন অস্ত্রের সংখ্যা একই থাকবে বা বাড়তেও পারে। তবে তিনি এটাও যোগ করেন যে ইসরায়েলের কাছে পারমাণবিক অস্ত্র থাকার ব্যাপারটি সবার জানা থাকলেও তা অন্য দেশ বা সশস্ত্র গোষ্ঠীগুলোকে হামলা থেকে বিরত রাখতে পারেনি। আবার রাশিয়ার পারমাণবিক হুমকির পরও পশ্চিমা দেশগুলো ইউক্রেনে সাহায্য পাঠিয়েছে। এর মানে পারমাণবিক প্রতিরোধ নামে পরিচিত সেই প্রচলিত ধারণা, যেখানে মনে করা হয় পারমাণবিক হামলার ভয় কিছুটা স্থিতিশীলতা আনে, তা বাস্তবে কাজ করছে না। কুলেসা আরও বলেন, ধারণাটা ছিল প্রতিরক্ষা শক্তি বাড়ালে শত্রুপক্ষ আক্রমণ করার সাহস করবে না, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে এটি উল্টো প্রভাব ফেলছে। শত্রুপক্ষ মনে করছে তাদের নিজের অস্ত্রের প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে, ফলে এক ধরনের চক্র তৈরি হয়েছে যেখানে এক পক্ষ প্রতিরক্ষা বাড়ালে অন্য পক্ষ পারমাণবিক অস্ত্র বাড়িয়ে দেয়। ইরান ইসরায়েল যুদ্ধবিরতি হলেও কথার লড়াই চলছে ট্রাম্প খামেনির মধ্যে। যুদ্ধবিরতির পর প্রথম ভাষণে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছিলেন, জাতি হিসেবে শক্তিশালী ইরানিরা কখনোই আত্মসমর্পণ করবে না। ইরান যুদ্ধে জয়ী হয়েছে দাবি করে খামেনি বলেন, যুদ্ধে যুক্তরাষ্ট্রের মুখে এক কঠিন থাপ্পড় দিয়েছে ইরান। যুদ্ধ থেকে কোনো সাফল্য অর্জন করতে পারেনি ট্রাম্প প্রশাসন। থেমে নেই খেপাটে ট্রাম্পও। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার হাত থেকে রক্ষা করেছেন বলে দাবি করেছেন তিনি। খামেনির প্রতি অকৃতজ্ঞতার অভিযোগ এনে হুঁশিয়ারি দেন, ইরান যদি পারমাণবিক অস্ত্র নির্মাণের দিকে এগোয় তবে আরও বোমা হামলার নির্দেশ দেবেন তিনি। দুই নেতার কথার লড়াই যখন চরমে, সেই সময় ইরানকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ট্রাম্পের যুক্তরাষ্ট্র। তেহরানকে বেসামরিক পরমাণু প্রকল্প তৈরির জন্য $30 বিলিয়ন দেওয়ার প্রস্তাব দিয়েছে ওয়াশিংটন। শুধু তাই নয়, ইরানের উপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিলের পাশাপাশি বিভিন্ন দেশে জব্দ থাকা কয়েক বিলিয়ন ডলার তহবিল ছেড়ে দেওয়ার প্রস্তাবও দেয়া হয়েছে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে। বিষয়টি সম্পর্কে অবগত 4টি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম CNN। প্রতিবেদনে বলা হয়েছে, গত 2 সপ্তাহ ধরে এমনকি ইরান ও ইসরায়েলের তীব্র সংঘাতের মধ্যেও যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছিলেন। যুদ্ধবিরতি চুক্তির পরও এসব আলোচনা অব্যাহত রয়েছে। ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা জানান, বেশ কয়েকটি প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। এগুলো এখনও প্রাথমিক পর্যায়ে আছে। তবে একটি শর্ত নিয়ে যুক্তরাষ্ট্র কোনো ধরনের ছাড় দিতে রাজি নয়। সেটা হলো, ইরান আর কখনোই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করতে পারবে না। দুটি সূত্র সিএনএনকে জানায়, প্রস্তাবে ইরানের জন্য বেশ কয়েকটি প্রণোদনার কথা উল্লেখ করা হয়েছে। ইরানে যুক্তরাষ্ট্রের হামলার আগের দিন 20 জুন ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফ ও উপসাগরীয় দেশগুলোর অংশীদারদের প্রতিনিধিরা হোয়াইট হাউসে ঘণ্টাব্যাপী গোপন বৈঠক করেন। ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা এবং বৈঠকের বিষয়ে জানেন এমন সূত্র সিএনএনকে জানিয়েছে, প্রস্তাবের মধ্যে অন্যতম হল $20 থেকে $30 বিলিয়ন একটি নতুন বেসামরিক পারমাণবিক কর্মসূচিতে বিনিয়োগ, যার ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সক্ষমতা থাকবে না। এই প্রকল্পের মাধ্যমে বেসামরিক কাজে ব্যবহারের জন্য জ্বালানি উৎপাদন করা হবে।
যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা জোর দিয়ে বলেন, এই অর্থ সরাসরি দেবে না যুক্তরাষ্ট্র, বরং ওয়াশিংটন চায় আরব অংশীদাররা এতে অর্থায়ন করুক। সাম্প্রতিক মাসগুলোতে সম্ভাব্য পরমাণু চুক্তি নিয়ে ইরানের সঙ্গে কয়েক দফা আলোচনাতেও দেশটির পরমাণু কর্মসূচিতে বিনিয়োগ নিয়ে আলাপ হয়েছিল বলে জানান তিনি। ট্রাম্প প্রশাসনের ওই কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে এই আলোচনার নেতৃত্ব দিতে ইচ্ছুক, তবে এই পরমাণু কর্মসূচি স্থাপন কাউকে না কাউকে অর্থ প্রদান করতে হবে, কিন্তু আমরা সেই প্রতিশ্রুতি দেব না। ইরানে মার্কিন হামলার পর থেকেই দেশটির ফোর্দো ও নাতাঞ্জ পরমাণু নিয়ে বিতর্ক তুঙ্গে। দেশটির সবচেয়ে বড় এই দুই পরমাণু কেন্দ্রের কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে তা নিয়ে চলছে আলোচনা। দ্য নিউ ইয়র্ক টাইমস ও CNN এর গোপন নথি প্রকাশ করে জানিয়েছে, স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হলেও ধ্বংস হয়নি। একই কথা স্বীকার করেছে তেহরানও। এখন প্রশ্ন, সব মিলিয়ে কোন পথে ইরানের পরমাণু কর্মসূচি? ইরানের পরমাণু স্থাপনায় হামলার পরই এর ক্ষয়ক্ষতি নিয়ে হিসাব মিলাতে ব্যস্ত যুক্তরাষ্ট্র ও ইসরায়েল উভয় পক্ষই। যুক্তরাষ্ট্রের হামলার পরই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে জানিয়েছেন, পুরোপুরি নাকি ধ্বংস হয়েছে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো। একই কথা ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তার দাবি, পরমাণু অস্ত্র তৈরিতে নাকি অনেক বছর পিছিয়ে গেছে তেহরান। মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি CIA এর পরিচালক জন র্যাডক্লিফ এক বিবৃতিতে বলেছেন, ইরানের কয়েকটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা ধ্বংস হয়ে গেছে এবং সেগুলো পুনর্গঠনে কয়েক বছর লেগে যাবে। যদিও দ্য নিউ ইয়র্ক টাইমস ও CNN মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার একটি প্রাথমিক গোপন মূল্যায়ন প্রতিবেদন ফাঁস করে জানিয়েছে, হামলায় ক্ষয়ক্ষতির মাত্রা মাঝারি থেকে গুরুতর হতে পারে। তবে ইসরায়েল ও মার্কিন হামলায় ইরানের ইউরেনিয়াম ভান্ডার ক্ষতিগ্রস্ত হয়নি বলে ধারণা করছে জাতিসংঘ। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA প্রধান রাফেল গ্রসি বলেছেন, হামলা শুরু হতেই ইউরেনিয়াম সরিয়ে থাকতে পারে তেহরান। আর ইরানে মার্কিন হামলার পর প্রথমবারের ভাষণে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি জানিয়েছেন, হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর গুরুতর কিছু হয়নি। যুক্তরাষ্ট্রের হামলায় ক্ষয়ক্ষতি এবং ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় কিনা তা নিয়ে সাংঘর্ষিক দাবি ও মূল্যায়নের মধ্যেও তেহরান একটি বিষয় স্পষ্ট করেছে, তারা পারমাণবিক কর্মসূচি থেকে পিছু হটবে না। সব মিলিয়ে ইরানে মার্কিন বিমান হামলার পর থেকে দেশটির ফোর্দো ও নাতাঞ্জ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রগুলোর ক্ষয়ক্ষতি নিয়ে বিতর্ক শুরু হয়। ঘটনাস্থল পরিদর্শন করার সুযোগ না থাকায় কেউই এই বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলতে পারছে না। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ভয়াবহ হামলার পর ইরানের ভেতর থেকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধের আহ্বান উঠেছে, কিন্তু যুক্তরাষ্ট্রের হামলার পর ইরানি কর্মকর্তারা যেসব জোরালো বক্তব্য দিয়েছেন তাতে মনে হচ্ছে তেহরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি পরিত্যাগ করার মতো অবস্থায় নেই। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের দপ্তরে আনুষ্ঠানিক অভিযোগ এনেছে ইরান। এ সংক্রান্ত দাখিল করা এক প্রতিবেদন পত্রে দেশ দুটির বিরুদ্ধে শত শত নিরপরাধ মানুষ হত্যা ও বেসামরিক অবকাঠামোর ক্ষয়ক্ষতির অভিযোগ আনা হয়েছে। ইরানের ইসলামী প্রজাতন্ত্রের উচ্চ মানবাধিকার পরিষদের প্রধান নাসের সেরাজ গত শুক্রবার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্কের কাছে এই প্রতিবাদপত্র জমা দেন। এর আগে গত বুধবার ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত 627 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 4870 জন। ইরানের প্রতিবাদপত্রে বলা হয়েছে, এই সমন্বিত হামলা আন্তর্জাতিক আইন, মানবাধিকার আইন ও মানবিক আইনের মৌলিক নীতিমালার স্পষ্ট লঙ্ঘন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে একটি খুবই অপমানজনক ও ভয়াবহ মৃত্যু থেকে রক্ষা করেছেন, কিন্তু এর জন্য তাকে ধন্যবাদ দেওয়ার দরকার নেই। ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে এক পোস্টে বলেন, তিনি জানতেন খামেনি কোথায় লুকিয়েছিলেন, তবে তিনি ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীকে তার জীবন শেষ করতে দেননি। এর আগে বৃহস্পতিবার টেলিভিশনে প্রচারিত এক ভাষণে খামেনি বলেছিলেন, ইরান যুক্তরাষ্ট্রের মুখে একটি কঠিন চপেটাঘাত করেছে। তার এই মন্তব্যের পরই ট্রাম্পের পাল্টা প্রতিক্রিয়া আসে। এর আগে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস দাবি করেছেন, যুদ্ধে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার পরিকল্পনা ছিল তেল আবিবের, তবে সেই সুযোগ তারা পাননি। আর খামেনিকে হত্যা করতে যুক্তরাষ্ট্রের কোনো অনুমতির প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন তিনি।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে চলমান দুর্নীতির বিচারের বিষয়ে ইসরায়েলি প্রসিকিউটরদের সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্টে বলেন, নেতানিয়াহু একজন যুদ্ধের বীর এবং একজন প্রধানমন্ত্রী যিনি ইরানে বিপজ্জনক পারমাণবিক হুমকি থেকে মুক্তি পেতে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কাজ করে অসাধারণ কাজ করেছেন। কিন্তু নিয়ন্ত্রণহীন প্রসিকিউটররা নেতানিয়াহুর সাথে যা করেছে তা পাগলামি, কেননা তিনি এখন হামাসের সাথে একটি চুক্তির আলোচনার প্রক্রিয়াধীন, যার মধ্যে জিম্মিদের ফিরিয়ে আনাও অন্তর্ভুক্ত থাকবে। কিন্তু ন্যায় বিচারের এই প্রহসন ইরান এবং হামাস উভয়ের আলোচনায় হস্তক্ষেপ করবে বলেও পোস্টে জানান তিনি। ইরান ইসরায়েল সংঘাতের পর নিরাপত্তা ও রাজনৈতিক অস্থিরতার আশঙ্কায় দিন কাটছে ইসরায়েলিদের, তাই প্রাণের ভয়ে দেশ ছেড়েছেন অনেকেই। অনেকেই আকাশপথে পাড়ি জমিয়েছেন 421 কিলোমিটার দূরের দেশ সাইপ্রাসে। 12,000-এর বেশি ইসরায়েলি আশ্রয় নিয়েছে সেখানে। এদিকে যুদ্ধবিরতির পর কেউ কেউ নিজের দেশে ফিরতে শুরু করলেও সাইপ্রাসের আবাসন খাতে বেড়েছে ইসরায়েলিদের বিনিয়োগ। তারা কিনছেন জমি আর গড়ছেন বসতঘর। এমন প্রেক্ষাপটে সাইপ্রাস জুড়ে ছড়িয়ে পড়েছে উদ্বেগ। এমনকি সেখানকার প্রধান রাজনৈতিক দল আকিল পার্টির মহাসচিব দেশটি হাতছাড়া হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন। সাইপ্রাস একটি ছোট দেশ আর এর ভৌগোলিক অবস্থান অত্যন্ত কৌশলগত। এখন যদি আমরা সতর্ক না হই, ভবিষ্যতে হয়তো নিজেদের জমিও নিজের হাতে থাকবে না। নিজ দেশেই হয়তো শরণার্থীদের মতো জীবন কাটাতে হতে পারে আমাদের। এই অবস্থায় সাইপ্রাসে ইসরায়েলিদের জন্য গোল্ডেন ভিসা বন্ধেরও আহ্বান জানানো হয়েছে। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি অবরোধের কারণে গাজায় অপুষ্টির শিকার হয়ে কমপক্ষে 66 শিশুর মৃত্যু হয়েছে, আর গত 24 ঘন্টায় আরও 81 ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন 400-র বেশি মানুষ। এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় শিগগিরই যুদ্ধবিরতি হতে যাচ্ছে, ট্রাম্পের এমন মন্তব্যে বিস্ময় প্রকাশ করেছেন ইসরায়েলি কর্মকর্তারা। অন্যদিকে যুদ্ধবিরতি চুক্তি ও জিম্মিদের মুক্তির দাবিতে তেল আবিবে বড় ধরনের বিক্ষোভ হয়েছে। প্রায় 2 বছর ধরে গাজায় ইসরায়েলি আগ্রাসন চলছে। চলতি বছরের 2রা মার্চ থেকে গাজায় ত্রাণ প্রবেশ পুরোপুরি বন্ধ করে দেয় নেতানিয়াহু প্রশাসন, আর তাই খাবারের অভাবে অপুষ্টিতে ভুগছে এই উপত্যকার শিশুরা। এরই মধ্যে অপুষ্টিতে অন্তত 66 জন শিশু মারা গেছে। গাজা প্রশাসনের অভিযোগ, দুধ, পুষ্টিকর খাদ্য এবং অন্যান্য মানবিক সহায়তা প্রবেশে বাধা দেওয়াতেই এই সংকটের সৃষ্টি হয়েছে। গাজায় 1 সপ্তাহের মধ্যে যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানো সম্ভব। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন বক্তব্যের দিনও ফিলিস্তিনিদের স্বজন হারানো থেমে নেই। শনিবার ভোরে গাজা সিটির আলতুফা এলাকায় ইসরায়েলের ভয়াবহ বিমান হামলায় কেঁপে ওঠে চারপাশ। এছাড়া হামলা হয়েছে দেইর আল বালা সহ আশপাশে আরও কয়েকটি এলাকায়। একাধিক ইসরায়েলি কর্মকর্তা জানান, ট্রাম্প যে যুদ্ধবিরতির কথা বলেছেন তা শুধু রাজনৈতিক কল্পনা ছাড়া আর কিছু নয়। নেতানিয়াহুর বিরুদ্ধে শনিবারও তেল আবিবের রাস্তায় নামে হাজারো মানুষ। তারা অবিলম্বে হামাসের সাথে যুদ্ধবিরতি কার্যকর করে জিম্মিদের ফিরিয়ে আনার দাবি তুলেছেন। এরই মধ্যে নিহত অনেকের স্বজন অভিযোগ তুলেছেন, হামাসের সঙ্গে যুদ্ধবিরতিতে বাধা দিচ্ছেন স্বয়ং প্রধানমন্ত্রী নেতানিয়াহু। মাতান জানগুয়াক নামে এক জিম্মির মা হামাসের সঙ্গে চুক্তি করে তাদের প্রিয়জনদের ফিরিয়ে আনার অনুরোধ জানিয়েছেন। এদিকে ইরানে আকস্মিক হামলা ও জিম্মি বিনিময় নিয়ে নেতানিয়াহুর বিভিন্ন সিদ্ধান্তে নাখোশ সাধারণ ইসরায়েলিরা। সম্প্রতি এক জরিপে দেখা গেছে, নিরাপত্তা এবং জাতির বৃহত্তর কল্যাণের চেয়ে নিজের রাজনৈতিক অস্তিত্বকে অগ্রাধিকার দিয়েছেন নেতানিয়াহু। ফিলিস্তিনের গাজায় ত্রাণের আটায় মিলেছে নেশা জাতীয় মাদক ওপিওয়েড অক্সিকোডন। গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের বিরুদ্ধে উঠেছে নেশার এই মরণ ফাঁদ পাতানোর অভিযোগ। মধ্যপ্রাচ্যের বেশ কিছু গণমাধ্যমের দাবি, ফিলিস্তিনিদের জন্য ত্রাণের আটায় যে ওপিওয়েড অক্সিকোডন ওষুধ মিলেছে তা চিকিৎসকের পরামর্শ ছাড়া গ্রহণ করলে হ্যালুসিনেশন ও তীব্র শ্বাসকষ্ট থেকে হতে পারে মৃত্যু। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সহায়তায় গঠিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছে মধ্যপ্রাচ্যের বেশ কিছু গণমাধ্যম। তাদের দাবি, ফিলিস্তিনিদের দেয়া ত্রাণের আটায় মিলেছে শক্তিশালী ওপিওয়েড বা ব্যথানাশক ওষুধের ট্যাবলেট।
তারা দাবি করছে ইসরায়েল অনুমোদিত ও যুক্তরাষ্ট্র সমর্থিত ফাউন্ডেশনের ত্রাণের আটায় যে অপিওয়েড পাওয়া গিয়েছে তা মূলত অক্সিকোডন পিল। ক্যান্সার রোগে আক্রান্তদের দেয়া হয় এটি। অতিরিক্ত সেবন করলে তৈরি হয় এর প্রতি তীব্র নেশা বা আসক্তি। অক্সিকোডনের মূল উৎস আফিম গাছ। সাধারণত যেসব রোগীদের ব্যথা উপশমে অন্য কোনো ওষুধ কাজ করে না, তখন তাদের অক্সিকোডন দেয়া হয়। এই ওষুধ অতিরিক্ত গ্রহণ করলে তৈরি হয় হ্যালুসিনেশন, তীব্র শ্বাসকষ্ট এবং ক্ষুধামন্দায় ধীরে ধীরে মৃত্যুর দিকে ধাবিত করে। গাজার তরুণ প্রজন্মকে ধ্বংস এবং সামাজিক কাঠামোকে ভেঙে দিতেই ইসরায়েলের এই মরণ ফাঁদ, এমন দাবি ফিলিস্তিনের প্রশাসনের। গাজায় ত্রাণ কার্যক্রম শুরুর প্রথম থেকেই ফিলিস্তিনিদের জন্য মৃত্যুকূপে পরিণত হয়েছে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন। উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে ত্রাণ নিতে গিয়ে ত্রাণ কেন্দ্রগুলোতে মৃত্যু হয়েছে ৫ শতাধিক ফিলিস্তিনির। তার উপর নতুন করে বিতরণ করা ত্রাণে মাদক পাওয়ার অভিযোগ উঠল। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ায় আত্মঘাতী বোমা হামলায় দেশটির সেনাবাহিনীর ১৩ জন সেনা সদস্য নিহত হয়েছেন। এই ঘটনায় ভারতকে দায়ী করেছে পাকিস্তান। পাকিস্তানের সেনাবাহিনীর দাবি, এই হামলার পেছনে ভারতের রাষ্ট্রীয় পরিকল্পনা এবং ভারত সমর্থিত জঙ্গি গোষ্ঠী জড়িত। তবে এ হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে ভারত। ভারতকে দায়ী করে পাকিস্তান সেনাবাহিনীর বিবৃতি প্রত্যাখ্যান করে পাল্টা বিবৃতি দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, একটি বিস্ফোরক ভর্তি গাড়ি দিয়ে সেনাবাহিনীর একটি কনভয়কে লক্ষ্য করে আত্মঘাতী হামলা চালানো হয়। প্রথম সারির দল হামলাকারীকে শনাক্ত করে থামাতে পারলেও হামলাকারী একটি গাড়িকে ধাক্কা দিয়ে বিস্ফোরণ ঘটায়। এতে ১৩ জন সেনা সদস্য নিহত হন। আহত হয়েছেন ২৯ জন, তার মধ্যে ১০ জন বেসামরিক নাগরিক। ইতালির ভেনিসে জাঁকজমকপূর্ণ আয়োজনে গাছছড়া বাঁধলেন মার্কিন ধনকুবের অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও সাংবাদিক লরেন্স সানচেজ। শনিবার ৩ দিন ব্যাপী বিয়ের আয়োজন শেষ হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ভেনিসের সান জর্জিও দ্বীপে বিয়ের মূল আয়োজন শেষ হয়। এর আগে বৃহস্পতিবার শুরু হয় বিয়ের আয়োজন। রাজকীয় এই বিয়ের আনুমানিক খরচ $৫.৫ কোটি। এই অনুষ্ঠানের মাধ্যমে ইতালির আয় প্রায় $১১০ কোটি। বিয়েকে কেন্দ্র করে ভেনিসের হোটেল থেকে শুরু করে নানা ব্যবসা প্রতিষ্ঠান পার করছে ব্যস্ত সময়। দেশটির পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, এই বিয়ের কারণে শহরের বার্ষিক পর্যটন আয়ের প্রায় ৬৮% বাড়তি আয় হতে পারে। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমাজ এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।